वो मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए देख के तुम जाने जहाँ शर्मा गए अभी तो ये पहली मंजिल है तुम तो अभी से घबरा गए मेरा क्या होगा सोचो तो जरा हाय ऐसे न आहे भरा कीजिए वो मेरे আমি অন্তরে থেকে গাইবো বলছি আমরা কি এই গানটা আরেকবার নেব না এই প্র্যাকটিস সেশনটাই চলবে? না 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 আরেকবার মানে বুঝতে পারছেন দর্শকেরা যে মা, মেয়ে এবং বাবা ফ্রেমে রয়েছেন এই মুহূর্তে, এবং বাবা ছোটবেলায় যে প্রথম শিক্ষাগুরু, আজকে কিন্তু মেয়ে পাশে, সে এখন বাবাকে চালনা করছে এই গানটা, এই স্কেল, এবং মা পাশে গুনগুন। একদম এইভাবেই চলে বোধহয়, না কাকিমা? মানে বাবা আর মেয়ের যখন এই খুনসুটিগুলো চলে তখন কাকিমার ভূমিকা কি থাকে? আমি এসে পাশে দাঁড়িয়ে থাকি। কার সাপোর্টে? আমি মেয়ের সাপোর্ট সবসময়। আচ্ছা, কাকু এবার একদম মুডে চলে গেছেন, তাই আমরা সময় নষ্ট করবো না, প্লিজ কাকু। अपना ही साया देख के तुम जाने जहाँ शर्मा गए अभी तो ये पहली मंजिल है तुम तो अभी से घबरा गए मेरा क्या होगा सोचो तो जरा हाय ऐसे न आहे भरा कीजिए वो मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए একেবারেই। এবং আমরা এই মুহূর্তে সারেগামা পার ফার্স্ট রানার আপ গীতশ্রী চৌধুরীর বাড়িতে বসে রয়েছি, এবং তার সঙ্গে যারা বসে রয়েছেন তারাই তার অ্যাকচুয়ালি শিরদাঁড়া, এবং তারাই এই মঞ্চ অবধি তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, এবং তারপর তো বাকিটা রেস্ট ইজ হিস্ট্রি আর কি। এবং কাকুর একটা খুব সুন্দর কথা ছিল, ও মেয়েরই দিলকে চ্যান বলে মেয়ের দিকে তাকালেন, মানে এটা দিয়েই কাকু বুঝিয়ে দিলেন যে তুমি তার জন্য কি আর কি। খুব জ্বালাই ওই আমার সব, ওই আমার সব। এই যে নামটা শোনা নিয়েও আর কি শুনছিলাম যে গীতশ্রী নামটা দেওয়া, আজকে মেয়ে সাকসেসফুল। খুব ক্যালকুলেশন করে রাখা, ও যে যে ক্যালকুলেশন বললো ঠিক সেই ক্যালকুলেশন, কারণ ও জানতো না, ওকে আমি পরে এটা বলেছি যে আমি তোর এই নামটা কেন রেখেছি। প্রথম হচ্ছে ওই গীতা শ্রী, মানে সত্যি গীতা আমাদের একটা মানে তো ধর্মীয় গ্রন্থ, সেইটাকে পরে শ্রী, তোর যেন ওই গীতার যে সমস্ত ঈশ্বরের নাম করা আছে তাদের আশীর্বাদ যেন তোর মাথায় থাকে, পরে শ্রী। আর গানের ক্ষেত্রেও যদি আপনি, আমরা বাংলায় যেটা বলি, আমরা যারা নন বেঙ্গলি তারা বলে গীতাশ্রী, তারাও বলে যে নামের আগে গীতা, কিন্তু আমরা বাংলায় যখন বলি গীতশ্রী, মানে গানের শ্রীবৃদ্ধি, গীতশ্রী। ওয়েল এক্সপ্লেন্ড। আর ওর হাসিটাও যথেষ্ট সুন্দর ছিল। আচ্ছা, সবটা বাবা মেয়ের এই খুনসুটিটা নিয়ে অনেক গল্প রয়েছে জানি, কিন্তু যে মানুষটা চুপচাপ মেয়ের সাপোর্টে দাঁড়িয়ে যান বললেন আর কি, কাকিমার কাছে আসি আর কি, যে কাকিমা মেয়ে যখন ফার্স্ট রানার আপ হলো, কাকিমা এমনিতে খুব শান্ত না, মানে খুব একটা আমি দেখছি না। ও আচ্ছা, একদম মাথা গরম হয়ে গেলে শান্তর কোনো ব্যাপার নেই। আচ্ছা, মেয়েকে পিঠে, মানে পিঠে আর কি, হ্যাঁ মাঝে মধ্যে পড়ে যায় এখনো গীতশ্রী। একদম। প্লিজ কেউ মুখ দেখে ভুল করবেন না এখানে আপনারা বুঝতেই পারছেন না এখানে কি চলে। একটু আগে একটা সিক্রেট বলছিল গীতশ্রী, মানে ক্যামেরাটা অফ হলে আপনি শুনে নেবেন, সেটা হচ্ছে যে ওর পারফিউমের শখ। আমি আর কিছু বলতে চাই না, কাকু শুনেছেন তো না? ভীষণ পারফিউম কিনে কিনে আমাকে শুধু বলতো কি ফোন করে, মা টাকা পাঠাও, মা আমার কাছে একটা টাকা নেই ফোনে, তুমি অবশ্যই। ওর বাবার সাথে, ওর বাবা এই টাকা পাঠাচ্ছ, টাকা শেষ, কী করছে ও, টাকা দিয়ে কী করছে? ওই দিক থেকে সায়ন্তনী বলছে, কাকিমা তুমি শুধু, আমি পাঠাচ্ছি ভিডিওগুলো পাঠাচ্ছি, তুমি দেখে নাও
কি করছে টাকা দিয়ে। মেয়ের মতো ওখানে ছিল। হ্যাঁ না, একদম না, আপনি ভাবতে পারেন সেন্ট দিয়ে পোকা মারে কেউ? সেন্ট দিয়ে পোকা মারছে, দেওয়ালে পোকা হাঁটছে আর ও সেন্ট মারছে আপনি পোকার গায়ে। এগুলো না ভাবতে না পারেন এই অ্যাকচুয়ালি সমস্ত ওখানে করেছে। শোনো সেন্ট মানে দিয়ে পোকা মারে। আমি সেন্ট দেখাতে পারবো যে ও কত সেন্ট কিনেছে দেখে ওখানে নেবেন বসে, ওই ওই শোকেসটার মধ্যে রাখা আছে। আমি দরকার হয় এখানে দেখিয়ে সাজিয়ে দেবো। দেবো লোকে হোম ট্যুর করে, তোমরা পারফিউম ট্যুর করবে। হ্যাঁ মানে এই অবস্থা। ওই শোকেস থেকে নিয়ে আসতে আমি নিয়ে Perfume আসি। এর নিয়ে আস বোতলগুলো। না 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 Perfume তুমি এর আমি বলতে চাই এর মধ্যে যে গীতশ্রী এটা ইচ্ছাকৃত করছে কিনা আমি জানি না। আমি কাকিমার সামনে কিন্তু ল্যাপেলটা ধরে রয়েছি। বাবা যদি সব সিক্রেট বলে দেয়, গীতশ্রী কিছুক্ষণ আবার ল্যাপেলও দিচ্ছে না। কাকু আপনি বলুন, আমি আরো শুনতে চাই সিক্রেট। এখন আমি ওই গিয়ে ওই পারফিউম কত হাজার টাকার পারফিউম আছে এনে দেখাতে পারি। না না বিষয়টা হচ্ছে পোকা মারার বিষয় পোকা মারে ওটা কি শান্তনী বলে না 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 না, ও নিজে নিজে। শান্তনীতেই পোকা এসছে বলে সেন্ট স্প্রে করে দিল। না আপনি ভাবতে অ্যাকচুয়ালি পারছেন? ওখানে হিট তো হাতের কাছে থাকতো না, এবার এটা কি মারা যেত গীতশ্রী? মরে ছোট ছোট পোকা মরে আরে যায়। ওর মধ্যে তো এই অ্যালকোহল অ্যালকোহল রয়েছে, থাকে তো। সেন্টের মধ্যে তো অ্যালকোহল আছে। ও পোকার গায়ে লাগলে তো পোকা মরবেই। এই সমস্ত করতো ওখানে। আর খালি টাকা পাঠাও, খালি টাকা পাঠাও। সেটারই পারফিউম, কিন্তু মেয়ে কিন্তু এই সুগন্ধিটা ছড়াচ্ছে মানে I সারেগামাপার always মঞ্চে। smell জি good. বাংলা সারেগামাপা সব দায়িত্ব নেবে, কিন্তু ও এত হাজার হাজার টাকার পারফিউম কিনবে, সেই দায়িত্বটা তো চ্যানেল না আমি যখন বাড়ি এসেছি তখন আমার ব্যাগটা একটা বিগ শপার big হয়েছিল shopper, শুধু কত ফেলে দিয়েছে ভয়ে পারফিউম। পিঠের আপনি যে ওখানে ব্যাগটা দেখালে আচ্ছা যিনি ক্যামেরা করছেন তিনি গিয়ে ওখানে ক্যামেরাটা করে নিয়ে আসুন, তাহলে বুঝতে পারবেন কত হাজার টাকার পারফিউম কিনেছে। আমি একটু দেখাবো পরে। সারেগামাপার ফার্স্ট রানার আপ গীতশ্রীকে নিয়ে দেখুন আপনারা কি কি নালিশ করলেন তার বাবা এবং মা। যাই খাবে হোক, না, খাওয়ার না, খাবে না। খা, আমি বলেছি খা যত পারিস, খাবে না, গাদা গাদা পারফিউম। এমনকি অনন্যা সায়ন্তনী ওকে ভীষণ বকতো, গীতশ্রী হ্যাঁ, আর অর্ডার তুই করিস পয়সা না, এভাবে পয়সা কেন নষ্ট পয়সা করিস নষ্ট না। করছিস? সেটা perfume। পারফিউম, সেটা হচ্ছে দেখুন, পারফিউম। আমি আবারও বলি আমরা খুব মানে স্ট্রাগল সবাই করে, কিন্তু আর্থিক সঙ্গতিপূর্ণ ঘর থেকে উঠে আসা লোক তো নই যে এক্ষুনি টাকা চাইলো টাকা পাঠিয়ে দিলাম। সামান্য ওষুধ কোম্পানির প্রতিনিধি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমাকে তো সংসারটাও চালাতে হবে, কিন্তু ও কিছু মানে ইয়ে নেই। কারণ তুই 1 বছর ধরে তোর কোনো ইনকাম নেই, ঠিক আছে, তোর কোনো আয় নেই, আমার স্যালারির পয়সা, হ্যাঁ, তার মধ্যে থেকে এই সমস্ত। ভাগ্যে সে পারফিউমটা কিনেছিল, তার জন্য কিন্তু মানে সুগন্ধিটা যেভাবে ছড়িয়েছে এখন চারদিকে শুধু সবাই গীতশ্রী গীতশ্রী গীতশ্রী। ঈশ্বরের আশীর্বাদ। আর ইন্টারভিউর আগে, বসার আগেই এটা আমার বলা উচিত ছিল। আমি যাদের যাদের কাছে কৃতজ্ঞ তাদের কথা, প্রথম হচ্ছে আমার গুরুদেব ঈশ্বর, মানে যাকে আমি ঈশ্বর বলে মানি, রাম ঠাকুর, জয়রাম জয়রাম জয়রাম। আর সেকেন্ড হচ্ছে আমাদের ক্যাপ্টেন সারেগামাপায় অভিজিৎ সেন স্যার, উনি না থাকলে তো কিছুই হতো না। ওনাকেও আমার কৃতজ্ঞতার শেষ নেই। তারপরে ওর গুরুজি শ্রী রথীন ভট্টাচার্য, গুরুমা, দেখবেন আমার ছবিটা দেখুন, আমরা আছি মাথার পাশে, কিন্তু তারপরেই ওর দ্বিতীয় বাবা মা। ও এটা বলছিল আমার আইডিয়া, মানে এটা আমি আমার এরকম idea। একটা ঘরে রাখবো ছবি যেখানে আমার বাবা মা, মাঝে আমি, আর দাদা দিদির মাঝেও আমি। তারপরে হচ্ছে সারা সুভাষগ্রামবাসী হুম। যেভাবে ওকে আশীর্বাদ করেছে না, মানে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওরা সুভাষগ্রামবাসী যেভাবে আশীর্বাদ করেছে। আর করে লাস্ট চলেছে, তারা করে আসার চলেছে। পরেও প্রচুর সম্মান আমি পাচ্ছি। আমি জানি না এতটা সম্মানের আমি যোগ্য কিনা, আমি কতটুকু রাখতে পারছি, কিন্তু ওনারা আমাকে যেভাবে আশীর্বাদ দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। অলরেডি আমাদের সুভাষগ্রাম পল্লীমঙ্গল সমিতি এই ফাইনালের পরে কালকে ওর ফেলিসিটেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। তারপরে আরও একটা ক্লাব আজকে সকালে এসে বলে গেছে, মানে আমি এদের কৃতজ্ঞতা ভুলতে পারবো না। তারপরে যাদের কৃতজ্ঞতা জানাতে চাই সেটা হলো প্রোডাকশন, পুরো টিম, পুরো টিম যারা কাজ পুরো টিম, করতে। হ্যাঁ একদম। মানে আমার মেয়ের যেদিন ও বললো যে আমার গলার অবস্থা ভীষণ খারাপ স্টুডিও রাউন্ড, মানে তার পরের দিনও আবার, সেটা শনিবার, রোববারও শুটিং আছে, প্রোডাকশান দেখছি রাত 12টার সময় আমার মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসছে। হ্যাঁ, তার আগে আমি তো বললো না, করেইছি। তার আগে বললো গাড়ি, বড় গাড়ি নিয়ে এসো মা, আজকে বড় I গাড়ি নিয়ে don't আসছো। call them production.
আই কল দেম টিম, আই কল দেম একদম, ফ্যামিলি। একদম একদম মা বড় বাড়ি নিয়ে আসবে। প্রোডাকশন। ঠিক ঠিক ঠিক। আজকে কিন্তু আমি বাড়ি যাচ্ছি, আমি কিন্তু গাইতে পারছি না। আমি বললাম ঠিক আছে, দেখা যাক না কি হয়। কিচ্ছু হবে না, তোর ওপরে গুরুদেব বসে আছে, তোর মাথার ওপরে দেখ হাত দিয়ে। তারপরে গিয়ে দেখলাম যে ও এইভাবে, ওকে যে প্রোডাকশানে ভাবা যাচ্ছে না। তার মধ্যে একজন আছেন, বিশেষ করে বলবো কৌশিকী ম্যাম, ওর গলা ওইরকম দেখে ওনার চিন্তা ধরে গেছে ও কি করে গাইবে। আমি এমন মধুসন্ধ্যা গাওয়ার পরে কৌশিকী ম্যাম কাঁদছেন, মানে মা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদছেন, যে তা বলছে কাশি চলে আসবে না তো, ওর গাইতে পারবে তো ঠিক করে? গলাটা আটকে যাবে না তো, মানে এরকম করছেন উনি এতটাই বসে। কনসার্ন। আমাদের টিমে কার নাম করব না, মানে আবির প্রত্যেকে স্যার, রণ স্যার, সঙ্গীতা ম্যাম, হ্যাঁ কবিতা ম্যাম, মানে অর্ণব দা, অর্ণব মিরাক্কেল আক্কেল, আমি সুজয় দা, মানে সুজয় দা। কারুকে এখানে বাদ কার দেওয়ার নাম, না। কাকে আমি ছেড়ে কাউকে কার নাম? মিস করে গেলে তাদের, ইভেন আমাদের সাথে যারা থাকতো তাদের কথা না বললেই নয়, সারাক্ষণ আমাদের বকে ঝোঁকে শাসন করে ভালোবেসে রাখতো আমাদের মঞ্জুমা এবং সুমিত্রা দি, ওরা তো আমাদের একদম। এবং শেষ দিনও আবির স্যার আমাকে বলছেন, আমরা কিন্তু ও কিন্তু আমাদের পরিবারের, হ্যাঁ আমরা বকলে আপনি কিন্তু কিছু মনে করবেন না। আমি বললাম কেন, আপনারা আপনাদের সুবিধা, আপনাদের যেটা দরকার আপনারা সেটা করুন। এত মানে আমার ভালো লেগেছে। মানে স্টেজের ওপরের অনেক গল্প তো গীতশ্রীর থেকে জানার, তবে স্টেজের নিচে বসে কাকু কাকিমার একটুখানি আমি শুনবো যে মেয়ের সব থেকে প্রিয় পারফরমেন্স কী ছিল সামনে থেকে দেখা। আমার সব থেকে বেশি মানে প্রিয় ছিল ওই যে স্টুডিও রাউন্ডটা। আমি ভাবলাম অন্য একটা না, স্টুডিও ওই রাউন্ডটা। দিন ওর গলা কথা বলছে, ওই দিন ওর গলাটা কথা বলছিল না তো, কিন্তু সেই ও যে জায়গা ওইভাবে থেকে গাইবে, মানে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি। ভাব ঈশ্বরের কৃপা না আর থাকলে। কাকুর তো সব থেকে বেশি ভরসা মেয়ের ওপর ছিল, যখন মেয়ে গ্র্যান্ড অডিশনের আগে প্রায় আশা ছেড়েই দিয়েছে যে তার আর সিলেকশন হবে না, সেখানে একমাত্র জোর গলায় বললো যে বাবার ভরসা ছিল। আর স্টুডিও রাউন্ডের দিনকে চলছে বিষয়টা, মেয়ের গলা প্রায় বসে গিয়েছে, গান গাওয়া পুরো বসে গিয়েছে। হ্যাঁ, বলতে পারছে না, কথাই বলতে পারছে না। এইখান থেকে মেয়ের ওপর আমি কতটা প্রথম থেকে ভরসা। বলেছিলাম 8 4 12 আর 1 13, এই আনলাকি 13টা তোর লাকি 13 হবে। ও যখন ফার্স্ট রাউন্ড অডিশন দিয়ে আমি প্রথমেই দেখেছি তোর নাম্বারটা কত রে, সিরিয়াল নাম্বার, বলছে 8 4 12 আর 1 13। আমি বলছি দেখ 13 বছর বাদে অডিশন দিচ্ছিস, এই 13 সব 13গুলো তোর লাকি 13 হবে। কাকুর একটা অদ্ভুত ভরসা রয়েছে গীতশ্রীর ওপর। হ্যাঁ, কেন জানি না এরকম আগে আমি জানি আছে। না, এই ভরসা হয়তো ঈশ্বরই দিয়েছেন আমাদের, কারণ কোনোদিন আমি এইভাবে ওকে বলিনি, এবছরই বলেছি। আমি কোনো বছর বলিনি, প্রত্যেক বছর আমি একটা টেনশনে থাকি। উল্টে বলতো যে আশা নিয়ে যাস না, কিন্তু এবারে আমি বলে গেছি তোমরা কিন্তু আশা নিয়ে থেকো না। প্রত্যেকবার যেটা ওরা বলে আমাকে সেটা আমি এবছর ওদেরকে, কিন্তু বেরোনোর সাথে সাথেই বলেছি। এবং ওই যখন ও ইয়ে থেকে ওদের Grooming থেকে। গ্র্যান্ড রাউন্ড অডিশনে গ্রুমিং যখন থেকে হ্যাঁ আসছে, সিলেক্ট হবে, তখন আমরা বাড়িতে ঢুকছি, ঢুকছি। তো আমি ওর মা বলছে যে তাহলে লাগেজ না, লাগেজ খুলবে না, she will get the call that please you have selected for the grand round audition and come tomorrow, report Sachi within 10 AM. একদম ঠিক সেম মেসেজ has come in her mobile within second. ও বলুক হ্যাঁ, মানে যে আমি just না আসেনি, এসে আর বাবা আমাকে তখন বলেনি। কটা বাজে? 12:30। 12:30 12:30 আমরা আমাদের ঘরে গুরুদেব ঢুকেছি। রাম ঠাকুর, আমি ওনার নামে শপথ করে বলছি, ও বলুক যে আমি ওই কথাটা ওকে বলিনি, স্বীকার করে নিয়েছে সেটা। ও বলুক আমি এই কথাটা বলিনি, আমি এই কথাটাই বলছি, উইদিন সেকেন্ড দিস মেসেজ হ্যাজ কাম। সত্যি অদ্ভুত একটা মানে কানেকশন। বেশ, এবার একটু বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে। বাবা মা বসেছে যখন, তখন গীতশ্রীকে আমরা যেভাবে দেখেছি সেইভাবে তো দেখতে চাই না, বাবা মার থেকে আরও অনেক গল্প জানা হবে। গীতশ্রী কার মতো বেশি, কাকিমা? ও নিজের মতো নিজেই, ও নিজের মতো। নিজের মতো। কাকুর কোন গুণগুলো পেয়েছে, কাকিমার কোন গুণগুলো রাগ। পেয়েছে? ঈশ্বর, রাগ রাগ কার রাগ? কাকুর রাগ। না না, আমি বলি, আমি ওর জন্ম থেকে শুরু করে পুরোটাই আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিতে চাই। ও ঈশ্বর ওকে ওর মতো করে বানিয়েছে। ও যে আজকে গেছে, আমি তো এত ভালো গান গাইতাম না, তাহলে ও কি করে গেল? না গো, বাজে আশীর্বাদ কথা ছাড়া। বলছো। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া না না, হতে ভালো পারে না। গাইতো আগে। ওর নাম রাখা আমি জানি না, হয়তো ওই রাম ঠাকুর আমাকে, আমাদের ঈশ্বর আগেও উনি হয়তো সেই স্টেজ শো পদগুলো- করতো। সেই পদগুলো এক এক করে আমাকে আমাদের দেখিয়ে দিয়েছে, ওকে দেখিয়েছেন, ও সেই পথে এগিয়েছে। আমাদের কোনো কৃতিত্ব নেই, যা কৃতিত্ব সব ঈশ্বরের কৃতিত্ব।
ঈশ্বর কাকিমা তো এক কথায় বলে দিয়েছেন কাকুর রাগ পেয়েছে, এবার কাকুর থেকে জানতে চাই কাকিমার কোন গুণটা পেয়েছে মেয়ে? না, আমি একটা কথাই বলবো, ঈশ্বরের অবদানও। আমি অ্যাকচুয়ালি বাবা জেলাস, বাবা হ্যাঁ। চায় বাবার মেয়ে। সব সময় এটা একদম। বলতে পারছে না ডিরেক্টলি, আমি তোমায় বলে দিচ্ছি না, মায়ের কি কি পেয়েছে ওর এটা। প্রচুর অবদান আছে। না, ধৈর্যটা পেয়েছে, তৈরি হয়েছে। করার পেছনে। ধৈর্যটা ও আমার মেয়ে যে আজকে তৈরি হয়েছে ঈশ্বরের না আশীর্বাদ না, আর দুজনের ওর অবদান। দুজনের আমি দুজন না আমি থাকলে সত্যি খুব কম দুজনের। সময় দিয়েছি। না, হয়তো আমি গিয়ে একটু আগে লাইন দিয়েছি অডিশনের সময়, না, ক্লাসে ওর নিয়ে বাবাকে যাওয়া, নিয়ে যেতে হয়েছে ক্লাসে পরে, নিয়ে কারণ যাওয়া। এবার আমি তোমাকে একটু ডিটেলে হ্যাঁ, বলি। হ্যাঁ। মা যে বললো রাগটা, বাবার রাগটা কিন্তু অন্যরকম, আমার রাগটা হচ্ছে অন্যরকম। বাবার রাগটা হচ্ছে বিশাল চিৎকার চেঁচামেচির রাগ, আমার রাগটা হচ্ছে আমি যখন রাগ করি আমি আরও বেশি শান্ত হয়ে যাই, ঠিক আছে, এবং সেটা ভীষণ ডেঞ্জারাস। এবার পুরো সাইলেন্ট, মানে তুমি কি ভুল করেছো সেটাও আমি তোমাকে বলবো না, মানে আমি এরকম টাইপের রাগী। আর এবং আমি জানি আমি বলতে গেলে আমি ঝরঝর করে কেঁদে ফেলবো, ভীষণ রাগ করলে আমি কেঁদে ফেলি, ঠিক আছে। আর হ্যাঁ, মানে বাবার রাগটা পেয়েছি ঠিকই, কিন্তু একটু অন্য রকম ফর্মে পেয়েছি। আর মায়ের যেটা পেয়েছি সেটা হচ্ছে ধৈর্যটা, আমার ভীষণ ধৈর্য। ভীষণ ধৈর্য, ভীষণ। আমি তো বলবো যে এই Patience। ধৈর্যটা ও যদি ধরে রাখতে পারে তবে জীবনে আরো আর অনেক ভীষণ উন্নতি করবে। অ্যাডজাস্ট, এবং ঈশ্বরকে বলবো এই ধৈর্যটা যেন থাকে। ভীষণ অ্যাডজাস্ট যেটা মায়ের রয়েছে, ভীষণ আমি অ্যাডজাস্ট করতে পারি এবং হুম। মিশতে পারি। মিশতে পারে। এটা মায়ের খুব রয়েছে, ভীষণ মিশতে পারে, এগুলো আমি পেয়েছি। বাহ। এবার কাকু কাকিমা দুজনেই বলুন তো একটুখানি আমাকে যে গীতশ্রী ফেভারিট ফুড কি, কোনটা বেশি খেতে ভালোবাসে? 1 2 3 বিরিয়ানি। বলে বাবা মা আর কি। মানে তুমি আমাকে কালকে রাতেও খেয়েছি। তাহলে কি মেয়ে সেকেন্ড যখন হলো, ফার্স্ট রানার আপ হওয়ার পর তখন প্রথম কি খেতে চেয়েছিল? বিরিয়ানি? তখন আমাদের কাছে তো না, আসেনি, আমাদের হাতে দেয়নি। তখন তো আমাদের হাতে দেয়নি। বাড়িতে আসার পর প্রথম কি? হ্যাঁ, বাবা জিজ্ঞেস করেছে বিরিয়ানি, মা কি খাবি, বললো বিরিয়ানি খাবো। আমি না রেস্টুরেন্টে গিয়ে 1000টা ডিশ দেখবো, দিয়ে বিরিয়ানি অর্ডার করব। আমি কত কিছু আছে, বিরিয়ানি অর্ডার করব। আমি বিরিয়ানি খুব ভালোবাসি এবং এনি এই টাইম। নিয়ে একটা কথা বলি আমি, একদিন বিরিয়ানি খাবে, মানে হঠাৎ করে কি খাবে, আমার ভাইয়ের মেয়ে এসছে বিরিয়ানি খাবে, আমার ভাইয়ের মেয়ে বললো পিসি আমি বিরিয়ানি খাবো, বেশ ভালো কথা। বিরিয়ানি নিয়ে এসছি, বিরিয়ানি নিয়ে আসার পরে ও তো ওর মতন বিরিয়ানি খেয়ে নিচ্ছে, এবার ভাইয়ের মেয়ে ছোট, ও তো খেতে পাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে। আমার না বিরিয়ানির আলুটা দেখে মনে হলো কি বিরিয়ানিটার আলুটা নিশ্চয়ই, না আমি না ভীষণ অস্বাভাবিকভাবে খাচ্ছিলাম, মানে খুব বড় বড় হ্যাঁ বিরিয়ানি পেয়েছে গড়াস না। করে খাচ্ছিলাম। এইবার আমার ভাইয়ের মেয়ে একটু একটু, ও কিন্তু কিছু বলছে না, ও তো বোঝে না, দেখছি কি বিরিয়ানির আলু, না মা এই, বলছে আমাকে একটু আলুটা দে তো একটু দেখি, আলুটা হাতে নিয়ে দেখি, রাইসটা খেয়ে নিয়েছি। আলুটা হাতে নিয়ে দেখছি লোদ লোদ করছে আলুটা। আমি বলছি, তুই এই আলুটা দিয়ে বিরিয়ানিটা খাচ্ছিস, তুই কিছু বললি না? এইবার বলছে আমার তো খাওয়া হয়ে গেছে, আমার কিছু হয়নি, কিছু হবে না। পুরোটা পচা পুরো বিরিয়ানি আমি আলু খেয়ে নিল, বসে পচা বসে। বিরিয়ানি বসে বসে। পুরো আলুটা পচা নষ্ট বিরিয়ানি। মানে তো একদম ঠিক নামটা বলেছো। বিরিয়ানি হলে বিরিয়ানি ও খেয়ে নেবে, সেটা হ্যাঁ। পচা না ভালো না, সেটা না, দেখবে না, বুঝবে না, আমি পচা বিরিয়ানি খেয়ে খেয়ে নেবে, হজম করে ফেলেছি। হজম করেও ফেলেছে কোনো ঠাকুরের আশীর্বাদে। বাবা মা গুরুদেবের- সেদিন রাত্রে কি টেনশনে মেয়ে পচা বলছি, বিরিয়ানি ওর বাবা বলছে শিগগির ওকে গ্যাসের ওষুধ আমি দাও, গ্যাসের ওষুধ, এই এই সেই, স্প্রাইট আনা খাই। টানা আমি খাইছি। আমি বললাম আমি ও, রিল্যাক্স এসি বেসি জানি। আমার মা ভাই- বলছে বিরিয়ানিটা পুরো নষ্ট বিরিয়ানি। আমার ভাইয়ের মেয়ের থেকে কেড়ে নিয়ে নিলাম, খেতে দিলাম না, ও খেয়ে নিল তার আগে। অ্যাকচুয়ালি থেকে আনিয়েছি, অনলাইন আনিয়েছি। অনলাইন হ্যাঁ, অনলাইন অনলাইন আমি দেখতে পাইনি, বুঝতে পারি গরমকাল ছিল তো কোনোভাবে ওটা ফুডটা খারাপ পচা হয়ে গেছে। বিরিয়ানিটাও খেয়ে নিয়েছি। আচ্ছা কাকু, একটু আগে মেয়ের সাথে এখন কথা হচ্ছিল, তখন একটা খুব বড় স্ট্রাগলের কথা শুনছিলাম, যে সময়টা দক্ষিণ চব্বিশ পরগনার অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি আমফানের হয়েছে, সময়। প্রচুর ক্ষতি আপনারা একটা মানে খুব অসুবিধার মধ্যে পড়েছিলেন আর কি। অসুবিধার মধ্যে মানে আমি খুব পয়েন্ট ওয়াইজ বলি। হ্যাঁ, আমার যে ঘরটা ছিল ওটা খুব ছোট দরমা- ছোট করে, দরমার ঘর ছিল, একই কথা তো। দরমার ঘর ছিল, এবং সেই ঘরটা ও যখন ছেড়ে দিয়ে আমরা যখন অন্য জায়গায় চলে যাই, সেই ঘরের ছবিটা তুলে রাখা এবং ফেসবুকে পোস্ট করেছিল লিখে, এটা আমার মন্দির। তো সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দেবো, প্রোভাইড করবো, যাতে না দর্শকদের বুঝতে অসুবিধে হয় যে সত্যি আমরা ওই ঘর থেকেই ওকে বড় করেছি। হ্যাঁ, তো আমফান হবে, টিভিতে তো কনস্ট্যান্ট দেখিয়ে যাচ্ছে। আমার অপোজিটেই হচ্ছে আমার বন্ধুর বাড়ি, আমরা একসাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি। তা ওর মা, যিনি স্বর্গীয়, যিনি আজ আমাদের মধ্যে নেই, উনি বললেন যে এই শ্যামরা, এই জলবাদলের মধ্যে মায়াটা নিয়ে ওইখানে বসে এসেছিস আমাকে ঘরে। আমি বললাম কাকিমা কী বলছেন? হ্যাঁ আমাকে ঘরে। তারপরে আমরা ওদের বাড়িতে চলে গেলাম। তারপরে যখন ঝড়টা থামলো, দেখলাম
ওনার গেজিংটা এতটাই ভালো, টালি কিছু উড়ে গেছে, আমরা যদি ঘরে থাকতাম হয়তো কোনো রকম পুরো বিপর্যস্ত অবস্থায় পড়ে বিপদ রয়েছে হতে বাড়িটা। পারতাম। এবার তো চিন্তায় পড়ে গেলাম যে আমি এইবার কি করব, তো ঘরটার যা অবস্থা ওখানে তো থাকা যাবে না। আর সেই সময় করোনা, মানে আমার অনেক সংসার অনেকটা চলে আমার অনুষ্ঠানের পয়সা দিয়ে, তো তো আমার সেই সময় আমার অনুষ্ঠান নেই, অনুষ্ঠান নেই। তারপরে একটা আমার- বাজে অবস্থা। আমার বন্ধু আমার অপোজিটে যে সুব্রত দেবনাথ আর ওর মা তখন বললো যে তুই এক কাম কর, এই সেমরিডেলে আমাকে ঘরে চলে যায়। বলি কোথায় থাকবো কাকিমা, কেন আমাকে ওইখানে একটা ঘর পড়ে আছে না, ওইখানে থাকবে। আমাদেরকে থাকতে দিল 2 বছর, আমরা বিনা পয়সায় ছিলাম, একটি নয়া পয়সাও দিই আমরা তাদের পয়সার কল, কথা বললেই বাথরুম। বলতো তাহলে অন্য বাড়ি তাহলে দেখে। অন্য বাড়ি। মানে এরকম মানুষ এখন আছে, আমি মনে করি অন্ন বস্ত্র বাসস্থান যিনি দেন তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর তো নিজে আসেন না, পাঠিয়ে দেন। এবং আরেকটা জিনিস না বললেই নয়, তখন করোনা, আমারও প্রাইভেট ফার্মে চাকরি, স্যালারি আসছে তাও অর্ধেক। তো ওর মা, আমি কোনোদিনই অন্যকে অশ্রদ্ধা করি না, তো রিলিফ দেওয়া হতো। আমাকে বললো যে কী করবো, বললাম চলো যাই নিয়ে আসি রিলিফ, কী হয়েছে, আমি তো চুরি করছি না, আমি তো খাবার আনতে যাচ্ছি আমার পেট ভরাবার জন্য। এবং এই খবরটি কোনো কারণে আমাদের আরেক ঈশ্বর শ্রী রথিত ভট্টাচার্য জানতে পারেন, এবং তিনি কি করেন, গুরুমাকে দিয়ে গাড়ি করে পুরো 1 মাসের চাল, সস, আটা, চিনি, নুন, তেল, যা কিছু চাউমিন। যাবতীয় লাগে একটা। আমি দেখছি গাড়ির পেছন থেকে জিনিস এসেই যাচ্ছে আমার ঘরে। ওনার অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। কৃতজ্ঞতা, সেই সময়টা আমাদের একটা ফেজ গেছে, ব্যাড ফেজ। কৃতজ্ঞতা, মানে উনি যে এরকম মানুষ, মানুষ যেন এরকম হয় পৃথিবীতে। না, আমরা বিপর্যস্ত অবস্থায় ছিলাম ঠিকই, কিন্তু বহু মানুষ আমাদের পাশে ছিল। পাশে ছিল। আমি প্রচুর মানুষকে পাশে পেয়েছি। এটা ঈশ্বর, ওই বিশ্বাসটা ভীষণ রাখি তো আমি। আর আমার ঈশ্বরের সাথে এটা ভীষণ ওই মান অভিমান বন্ধুর সম্পর্ক, তো যা হয় যত নালিশ ওনার কাছেই। আর ওই বলবো না ঈশ্বর রাগ করবেন না, না আমরা কিন্তু গুরুজিকে বলিও নি যে আমরা এরকম অবস্থায় আছি, কোনোভাবে। আমরা বলিও নি। দেখতে পাচ্ছেন। আমি জানি না ওনার কি দিব্যচক্ষু আছে নাকি কি ব্যাপার। ওই আরেকজনকে আমি পেয়েছি। মানে তুমি ঈশ্বর- কন্ট্যাক্ট করেছিলে রথিদাকে? না, এমনি কেমন আছিস, আছি দাদা, এই মানে আমার গলার আওয়াজ শুনলে দাদা বুঝতে পারে আমি কেমন আছি। না, একদিন ওই জন্য উনি গুরুমাকে পাঠিয়েছিলেন দেখার যে দেখে জন্য। শুধু গীতশ্রী কেমন আছে। কারণ দাদা জানতো আমার ঘর বাড়ির এই অবস্থা। অবস্থা আমরা এই সামনের বাড়িতে আছি। তারপরে করেছিলেন এই একটা ঘরের মধ্যে না, তবুও তো আছে, কিছু লোকের তো নেই, আমি সবসময় এটা ভাবি, কিছু লোকের তো সেটুকু নেই। ছিল আমার তো ছিল, অনেক মানুষের তো থাকেই না। তারা কি করেছে ওই আমফানে, রাস্তায় শুয়ে তারা আছে। কি করেছে ওই আমফানে, তারা আমার কি তো করেছে? ছিল। এই সবটা যিনি একদম মুখ বুজে শুনলেন, মা খুব শোনে, শুধু কারণ শুনলেন আমি আর উনি। বাবা ভীষণ বকি। বকি না, মানে এই কথাগুলো আমি আমি অতীতকে ভুলি না, মা এক্সপ্রেস ভুলতে করতে পারি না। পারে না। বেশ কাকু, এখন সামনে অনেকটা দিন বদলেছে, সময় অনেকটা বদলেছে, আবার মেয়ের হাত ধরি যার উপর এতটা ভরসা, মেয়ে কিন্তু ভরসা রেখেছে, সেই বিশ্বাসটা রেখেছে। এখন তার থেকে কি চান আপনারা, তাকে কিভাবে দেখতে চান আগামী দিনে? কাকিমা, প্রথমে আপনার কাছে আসি। বাবা বলুন। আচ্ছা, ওর বাবা আমি কোনোভাবেই দেখতে চাই না, আমি দেখতে চাই ওকে মানুষ হিসেবে দেখতে চাই। গান তো গাইবে, সেটা আলাদা ব্যাপার। ভালো মানুষ হোক আগে, সমাজ যেন ওকে ভালো মানুষ হিসেবে চেনে। পৃথিবীতে আমার আমার যতটুকু বয়স হয়েছে সেই এক্সপিরিয়েন্সে আমি বলি, পৃথিবীতে 2টো কথা থাকে মানুষের অবর্তমানে। আপনার অবর্তমানে একটা কথা বলবে লোক, আরে লোকটা নেই, খুব ভালো লোক ছিল। যদি খারাপ হন, মানুষের মতো মানুষ নন, তাহলে একটাই কথা বলবে, ভালো হয়েছে, ভালো লোক ছিল। ব্যাস, আমি এইটুকুই জানি, মানুষের জীবনে এই 2টো কথা ছাড়া কিছু বেঁচে থাকে না, কিচ্ছু বেঁচে থাকে না, এই 2টো কথাই থাকে মানুষের জীবনে। আমি ওকে সেটাও বলেছি, তোরা বর্তমানে তুই ভালো হলে এটা বলবে, খারাপ হলে এটা বলবে, 2টো কথা বলবে, আর কিছু বলবে। ও যেন ভালো মনের মানুষ তৈরি হতে পারে, আমরা যেন ওইটা ওকে মানে ওইটা ঠিক করে বুঝিয়ে দিতে পারি যে ভালো মনের মানুষ হ, ভালো গান এমনি চলে আর আসবে। মাথাটা ঠান্ডা, মাথাটা শুধু ঠান্ডা কর, আর মাটিতে মাটিতে যেন পাটা পাটা থাকে। থাকে।
তোর আমি ওকে এটাও বলেছি পাটা যেন মাটিতে যে থাকে। দু পায়ে তুমি চলছো, যদি তোমার একটা পা না থাকে বলে হ্যাঁ বাবা আমি আর যদি তোমার দুটো পাই না থাকে তাহলে তো তখন- মুখ থুবড়ে পড়ে যাবো। আমি বলি, এইটা ভেবে চলবে জীবনে। পাটা ব্যাস। যেন মাটিতে কিছু তোমায় থাকে, আর বলতে কিছু চাই না। না। মানুষকে মানুষের চোখে দেখবে, আর কোনোদিন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা না আঙ্কেল বলবে। তারা তাদের জীবনের তাগিদে তারা ওটা করে, কাউকে ওইভাবে কোনোদিন ছোট কথা বলার অধিকার ভগবান তোমাকে দেয়নি পৃথিবীতে। কাউকে ছোট বড় কথা বলার অধিকার তোমাকে তুমি তাকে অ্যাভয়েড করো, তার সাথে কথা বলো, ছোট বড় কথা বলো। এইটুকু এগুলো আমি ওকে পই পই করে প্রত্যেক দিন শেখাই, প্রত্যেক দিন। এটাও একটা শিক্ষা জীবনে, ভীষণ, এই ভীষণ। শিক্ষাটা ও নিয়ে বলুক। এগিয়ে যাওয়া অনেক আর বড় আমি বিষয়। এমন একটা শিক্ষায় বড় হয়েছি না, আমি সবসময় বলি এই জেনারেশনে ফিট করতে আমার খুব সমস্যা হয়। আমাকে বাবা মা এমনভাবেই বড় করে এই তুলেছে। পুরোনো দিনের আদলে আমি ওকে- বেসিক্যালি ভীষণ একটা ওল্ড স্কুল ওল্ড ফ্যাশনের মেয়ে। ভীষণ আমি বাংলায় কথা বলতে ভালোবাসি, বাংলা পড়তে ভালোবাসি, ঠিক আছে। যে আমি বলছি না যারা এখনকার দিনের ফ্যাশন তাদের বাংলা ভালো লাগে না, আমি সেটা একদমই বলছি না। বড়দের No সম্মান offense. করে চলা। হ্যাঁ, কিন্তু আমার কোথাও গিয়ে একটু সাবলীল হতে সমস্যা হয় এই জেনারেশনে, একটু সমস্যা হয়। আচ্ছা এক্ষুনি কাকু বলছিলেন যে হ্যাঁ কাকু প্লিজ। মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গেছিলেন, কিন্তু পরে বিদ্যাসাগরের ছাপাখানার মেশিন বিক্রি করে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছিল। টাকা ছিল নিজের ওখানে। দেশকে আগে ভক্তি শ্রদ্ধা করো, এটা তোমার জন্মভূমি, সবার আগে এইটা মাথায় রাখতে হবে। একেবারেই, আর সেই জন্যই গর্ব করে এখন গীতশ্রী বলে সুভাষ গ্রামের মেয়ে আমি। হ্যাঁ, একদম। এই সুভাষ গ্রামে থাকি, এটা আমার গর্ব। একেবারেই। আর গীতশ্রী এক্ষুনি কাকু যেটা বলছিলেনও যে মানুষ মারা যাওয়ার পর দুটো কথাই হয়, তবে মানুষ বেঁচে থাকতেও তো অনেক কথা হয়, যেটা গীতশ্রী ইতিমধ্যেই শুনছে আর কি অনেক দিক থেকে। মানে এখন পর্যন্ত সবে তার জার্নি শুরু হচ্ছে, আরেকটা নতুন জার্নি, তার মধ্যে থেকে অনেক ট্রোলিংয়েরও শিকার হচ্ছ তুমি। সেটা কিভাবে দেখছো এখন থেকে, কিভাবে হ্যান্ডেল করছো? কারণ জীবনে যখন আরও এগোবে আরও এরকম অনেক ট্রোলিং আসবে, ভালোবাসাও আসবে তার সঙ্গে, তবে সেটাও পাশাপাশি চলতে থাকবে। দেখো, তুমি যখন একটা জায়গায় দাঁড়াচ্ছ এবং সেই জায়গাটা যখন মানুষের কাছে ভীষণ স্পেশাল, তখন দুটো জিনিস হয়। এটা তো পাবলিক, আমরা যেখানে রয়েছি এটা আমরা একটা, আমার এটা বলতে ভীষণ মানে নিজের জন্য কেমন একটা লাগছে, Public কিন্তু এটা figure তোমরা। পাবলিক ফিগার। হুম হুম। এবারে আমরা যখন এই পজিশনটা এসেছি তখন ভেবেচিন্তেই এসেছি যে আমরা এখানে থাকবো এবং মানুষ আমাদেরকে শুনবে। এবার পাবলিসিটি দু ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। বিষয়টা হলো আমি ভীষণ পজিটিভ মানুষ, মানে যেটাই ঘটছে আমি এটা ভাবি যে এর থেকে বেস্ট আমার জন্য কিছু হতে পারে না, ঠিক আছে। এবার কেউ কেউ নেগেটিভ পাবলিসিটি ভালোবাসে, যারা ভালোবাসে তারা বাসে, অবশ্যই বাসে, কিন্তু আমি ভীষণ পজিটিভ মানুষ। যে নেগেটিভ কথাগুলো বলছে আমি এটাও ভাবছি হয়তো তারা আমাকে নিয়ে এতটা সময় দিচ্ছেন, এটাও তো আমার ভাববার বিষয়। এতটা সময় খরচা করে আমাকে খারাপ বলছেন, এতটা সময় নিয়ে আমার কথা ভাবছেন, তারা কন্টেন্ট বানাচ্ছেন আমাকে নিয়ে, তার জন্য আমি কৃতজ্ঞ। বেশ, শেষটা তাই গান দিয়েই হোক। আবার গান দিয়ে? হ্যাঁ আচ্ছা বেশ, হ্যাঁ যে গানটা মাথায় আসছে আমি সে গানটাই গাইব। নিশ্চয়ই। बिजली गिराने मैं हूँ आई, बिजली गिराने मैं हूँ आई, कहती है मुझको हवा हवाई, हवा हवाई, हवा हवाई, हवा हवाई, हवा हवाई, हवा हवाई। সুভাষ গ্রামে আপাতত সারেগামাপার মঞ্চের ফার্স্ট রানার আপ গীতশ্রীর বাড়িতে অনেকটা আড্ডা দিলাম, হাওয়া হাওয়াই নাম যদিও নয়। তাই এই আড্ডাটি আপনাদের কেমন লাগলো? তার বাবা মা কিন্তু অনেক সিক্রেট ফাঁসও করলেন। হ্যাঁ, আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে ছোট পোকা থাকলে পারফিউম দিয়ে মারার, যদি চেষ্টা করেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই আড্ডাটি কেমন লাগলো। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, নজর রাখবেন টল ইনসাইটে, এবং গীতশ্রীর এই নতুন জার্নিতে ওর পাশে থাকবেন। গীতশ্রী, তুমি যে পারফিউমের কথা হচ্ছিল সেটা সম্ভার দেখতে পাচ্ছি সামনে, হ্যাঁ। বলো মানে কটা রয়েছে একটু আমি কাউন্ট করে বলো তো। এখানে আমি গুনেছি, আচ্ছা, কটা আছে? 26টা।
শুনছিলাম 26টাও অ্যাকচুয়ালি নয়, আরো নাকি সংখ্যাটা বেশি ছিল। হ্যাঁ, সংখ্যাটা বেশি ছিল, ওখানে কিছু শেষ হয়েছে, তারপরে গিফটও করা হয়েছে, তো সব মিলিয়ে এখন পড়ে রয়েছে 26টা। আচ্ছা, কোনগুলো গিফট এবং মানে তুমি পেয়েছো, কোনগুলো কিনেছো? বেশিরভাগটাই আমার কেনা। ডেনভারটা পেয়েছি, ডেনভারের আরও কয়েকটা রয়েছে এখনও, মানে ওই যে হ্যাম্পার দিত না ওরা, স্টাইলিশ পারফর্মার, তো ডেনভারটা পাওয়া, বাকি সবই আমার কেনা। এইটা আমাকে সায়ন্তনীদি গিফট করেছে, সায়ন্তনীদি আরেকটা গিফট করেছিল, ওটা একটু ভিতরে আছে তাই বের করতে পারিনি। এইটা সায়ন্তনীদির গিফট করা। মানে বাকি 26টা না সব 27টা হবে। 27টা। বেশ। আর তুমি ওই মানে এই সবকটার মধ্যে কোনটা সবথেকে বেশি ফেভারিট তোমার? দিস ফান। এবার বাবা মা আসার আগে তাড়াতাড়ি তুলে নেবে। হ্যাঁ, ঠিক বলেছ। আমার মান অভিমানের সঙ্গী বন্ধু সব কিছু যার কাছে জমা থাকে, তিনি হচ্ছেন আমার গুরুদেব জয়রাম। তো ওনাকে নিয়েই আমি ঘুমোই, ওনাকে নিয়েই আমার সব কিছু। পোডিয়ামেও রাখা থাকতো, জানো তো, পোডিয়ামে রাখা থাকতো, ভোগ দিতাম ওখানেই, এবং সবাই সে ভোগও পেত। তো হ্যাঁ, এনার ওপর আমি নিজেকে পুরো সঁপে দিয়েছি। আফগান বেঁচে না, একটু টাফ গান নয়, এটা খুব খুব ক্যাজুয়াল গানটা। তুমি দু চোখে রজনী বলছো আবার, বাপরে বাপ। অনেক ভালো। না না না, অনেক চাপের, আর খুব ডাল হয়ে যাবে। একটু আনন্দের গান গাইলে ভালো লাগে না? মিলে মিলে প্র্যাকটিস করবেন কাকু? হ্যাঁ, একবার দেখে নি। হ্যাঁ, এইটা দেবো না, ওই আগে যেটা কথা ছিল। না। আরে এটা আমি বলছি এই গানটা করিস না। তা কোন গানটা তুমি গাইতে চাও সেটাই আমি গাইবো। এই গানটা এটা করিস না। কি এই গানটা আশ্চর্য। অনেক শক্ত গান। বাবা গাইতে পারবে না। তারপরে বলে মিউজিক আর পার্ট আছে বাবার না? একটা ইয়েরও গান না, রাফিজির গান, ফোর্ডের গান না। গাও। তুমি যে স্কেলে ধরবে আমি সেই হ্যাঁ। স্কেলে গাইবো। वो मेरे दिल के चैन सहनाए मेरे दिल को दुआ कीजिए। এটাই হ্যাঁ, এত এটাই ফাস্ট গেও না, যেহেতু ইয়ে তো এত ফাস্ট। ও মেরে অ্যাডলিপ করে গাইতে दिल के चैन सहनाए मेरे दिल को दुआ कीजिए। তাহলে তুই ধর, আমি ওখান থেকে ধরে নেব। তুই ধর তোর মতো, তারপরে আমি শুধু মুখরা নাকি অন্তরাও? না অন্তরা করিস না। একটুখানি